আজকে আমরা মেন্ডেলের দ্বিসংকর জনন এবং অসম্পূর্ণ প্রকটতা আর মানুষের লিঙ্গ নির্ধারণ কীভাবে হয় সেটা আমরা বুঝব। আগের দিন একটা ভিডিওতে আমি মেন্ডেলের একসংকর জনন সম্বন্ধে বুঝিয়েছিলাম চেকার বোর্ডের মাধ্যমে। আজকে দ্বিসংকর জনন কাকে বলছি, কিভাবে আমরা দ্বিসংকর জনন চেকার বোর্ডের মাধ্যমে পাবো, সেটা আজকে আমরা দেখব। প্রথমেই বলি, আগের দিন বলেছিলাম একসংকর জননের ক্ষেত্রে কী বলেছিলেন মেন্ডেল, যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন যদি একই প্রজাতির জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয় তাহলে সেই সংকরায়নকে বলা হবে একসংকর জনন। আর সেরমভাবেই দ্বিসংকর জনন হচ্ছে যখন দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি একই প্রজাতির জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয় তখন বলা হচ্ছে দ্বিসংকর জনন। মানে উনি কী করেছিলেন, দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন। আগেরটা যেমন ছিল এক জোড়া মানে কি, সেটা ছিল লম্বা, মানে লম্বার ওপরে ছিল, লম্বার বিপরীত কী হয়, বেটে। তাহলে এক জোড়া হলো লম্বা এবং বেটের বিপরীত বৈশিষ্ট্য নিয়ে উনি একসংকর জননটা করেছিলেন পরীক্ষাটা। সেরমভাবেই আজকে আজ যেটা বলবো সেটা হচ্ছে দ্বিসংকর জনন, মানে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন উনি। দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে কি কি হয় সেটা আগে দেখি। মেন্ডেল সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্বন্ধে আমাদের বলেছিলেন যে মটর গাছে এই ধরনের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য পাওয়া যায়। কি কি? বীজের আকার, বীজের বর্ণ, পরিপক্ক ফলের আকৃতি, ফুলের বর্ণ, কাণ্ডে ফুলের অবস্থান, কাণ্ডের দৈর্ঘ্য। তার মধ্যে উনি দ্বিসংকর জনন করেছিলেন বীজের বর্ণ আর বীজের আকার। এই 1 এবং 2 নম্বর পয়েন্ট, এই দুটো বৈশিষ্ট্য মানে দুই জোড়া কেন, এই একটা জোড়া আর এই জোড়া, মানে 2 জোড়া বৈশিষ্ট্য সম্পন্ন বিপরীতধর্মী, অবশ্যই বিপরীতধর্মী। মানে কি, বীজের আকার যদি আমি একটা বৈশিষ্ট্য নিই তাহলে বিপরীতধর্মী হতে হবে, মানে একটা গাছ গোলাকার হতে হবে আর একটা গাছ কুঞ্চিত হতে হবে। সেরকমই যদি বৈশিষ্ট্য বীজের বর্ণ নিই তাহলে একটা গাছের ফলের বীজের রং হবে হলুদ, আর একটা গাছের ফলের বীজের রং হবে সবুজ। তাই জন্য উনি বলেছেন 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন দুটি একই প্রজাতির মটর গাছের মধ্যে বা একই প্রজাতির জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাকে বলা হবে দ্বিসংকর জনন। তাহলে এবার আমরা একটুখানি লিখে দেখি ব্যাপারটা কী বলেছিলেন। উনি নিয়েছিলেন একটি বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ সম্পন্ন গাছ নিয়েছিলেন, আরেকটি নিয়েছিলেন বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজ সম্পন্ন একটি মটর গাছ নিয়েছিলেন। তার মধ্যে উনি সংকরায়ন ঘটালেন। আচ্ছা, এবারে বলি, বিশুদ্ধ হলুদ যে বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে সেটা হচ্ছে ক্যাপিটাল আই বা বড় ওয়াই দুটো, যেরকম আগের দিন বলেছিলাম ক্যাপিটাল টি লম্বা আর স্মল টি ছোট, এই দুটো বৈশিষ্ট্য আমরা প্রকাশ করেছিলাম। সেরকমভাবেই ক্যাপিটাল ওয়াই হবে হলুদ রঙের জন্য, আর ক্যাপিটাল আর হবে গোলাকার বৈশিষ্ট্যের জন্য প্রকাশ পাবে এই জিনোটাইপ। সেরকমভাবেই বিশুদ্ধ সবুজ কীভাবে হবে, সেটা হচ্ছে স্মল ওয়াই মানে ছোট ওয়াই আর স্মল আর হবে কুঞ্চিত বীজের জন্য জিনোটাইপ। এবার এখান থেকে কী ধরনের গ্যামেট আসতে পারে সেটা আমরা একটু দেখি। এখান থেকে গ্যামেট, আচ্ছা এটা হচ্ছে বলে নিই, এটা হচ্ছে আমরা আগের দিনও দেখেছিলাম, সেটা হচ্ছে প্রথমে যার মধ্যে সংকরায়ন ঘটানো হয় যে জীব দুটির মধ্যে, তাকে আমরা বলি কি বীজণু বা জনিত্রীজনু। এবার এর মধ্যে যখন সংকরায়ন ঘটানো হলো কী কী গ্যামেট আসতে পারে, যেহেতু বিশুদ্ধ হলুদ বৈশিষ্ট্যের জন্য জিনোটাইপ ওয়াই
হোমোজাইগাস অবস্থায় রয়েছে, তাহলে এখান থেকে আসবে একটা Y এবং এখান থেকে আসবে এই ক্যাপিটাল Y থেকে একটা ক্যাপিটাল Y, যেহেতু হোমোজাইগাস অবস্থায় আছে সেখান থেকে একটা আসলো, আর ক্যাপিটাল আর থেকে আসবে একটা ক্যাপিটাল আর। এটা দুটোই হোমোজাইগাস অবস্থায় রয়েছে, সেগুলো হবে ক্যাপিটাল Y ক্যাপিটাল আর, এই একটা গ্যামেট। আর এখান থেকে আসবে যেরকম ওখানে দেখলাম সেখানে এরকমভাবেই এখানে আসবে স্মল y থেকে একটা স্মল y, যেহেতু হোমোজাইগাস অবস্থায় রয়েছে সবুজ বৈশিষ্ট্যের জন্য একই ধরনের জিনোটাইপ, সেখান থেকে একটা স্মল y, আর একটা কুঞ্চিত বীজের জন্য যে বৈশিষ্ট্যের জন্য জিনোটাইপ সেটা স্মল আর, সেখান থেকে একটা আসবে স্মল আর। তাহলে এইটা হচ্ছে আরেকটা গ্যামেট। এই গাছ থেকে গ্যামেট হবে এই স্মল y স্মল আর এই গাছ থেকে আসবে ক্যাপিটাল Y ক্যাপিটাল আর। এটা হচ্ছে গ্যামেট। এইবার এই গ্যামেট দুটোর মধ্যে যখন সংকরায়ন ঘটানো হবে, মানে এখান থেকে এই গ্যামেট আসলো, এখান থেকে গ্যামেট আসলো, এবার তো সংকরায়ন ঘটানো হচ্ছে, তাই প্রথম আপত্যজনিতে কী আসবে দেখো, তাহলে এখান থেকে ক্যাপিটাল Y, এখান থেকে স্মল y, আর এখান থেকে ক্যাপিটাল আর এখান থেকে স্মল আর। তাহলে এইটা হবে আমার F1 বা প্রথম অপত্য জনন। তাহলে এখানে আমি বলি রে, এখানে কি হচ্ছে, ক্যাপিটাল Y মানে হচ্ছে হলুদ বৈশিষ্ট্য, আর স্মল y সমান হচ্ছে সবুজ বৈশিষ্ট্য, ক্যাপিটাল আর সমান হচ্ছে গোলাকার, স্মল আর হচ্ছে কুঞ্চিত। এবারে বলি, যদি আমার জিনোটাইপের মধ্যে ক্যাপিটাল Y এবং স্মল y এর মধ্যে ক্যাপিটাল Y থাকে, তাহলে সেই কোন বৈশিষ্ট্য প্রকাশ পাবে ক্যাপিটাল Y, কারণ ক্যাপিটাল মানে আগের দিন বলেছিলাম ক্যাপিটাল মানেই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে ক্যাপিটাল Y মানে প্রকট, স্মল y মানে প্রচ্ছন্ন, ক্যাপিটাল মানে প্রকট, স্মল মানে প্রচ্ছন্ন। তাহলে প্রথম আপত্যজনিতে আমাদের কি উৎপন্ন হয়েছিল, ক্যাপিটাল Y স্মল y, মানে ক্যাপিটাল Y থাকলে আমাদের কি হবে, সংকর হলুদ, আর ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে যেহেতু ক্যাপিটাল আর রয়েছে সেই জন্য এখানে হবে গোলাকার বীজ। যেহেতু দুটো হেটেরোজাইগাস চলে আসলো জিনোটাইপে, সেই জন্য এটা হয়ে যাবে সংকর। এইবার এই সংকর হলুদ এবং গোলাকার বীজযুক্ত দুটি জীবের মধ্যে উনি যখন আবার সংকরণ ঘটালেন, তখন আমরা দ্বিতীয় আপত্যজনক পাবো, সেটা আমরা চেকার বোর্ডের মাধ্যমে পাবো। তার আগে আমরা কত ধরনের গ্যামেট পাই, এখানে যেমন এক ধরনের গ্যামেট পেয়েছিলাম, এখানে এক ধরনের গ্যামেট, এখানে এক ধরনের গ্যামেট, কিন্তু এখান থেকে কত ধরনের গ্যামেট পাই সেটা আগে দেখে নেব। প্রথমে ক্যাপিটাল Y ক্যাপিটাল আর, তারপরে ক্যাপিটাল Y এর সঙ্গে আরেকটা হবে স্মল আর, এবারে হচ্ছে স্মল y ক্যাপিটাল আর এবং স্মল y স্মল আর। তাহলে এই চার ধরনের গ্যামেট আমরা পাবো। এই চার ধরনের গ্যামেট নিয়ে আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখব যে কী কী ধরনের মটর গাছ উৎপন্ন হতে পারে দ্বিসংকোচনের ফলে। দেখো, এবারে আমি চার ধরনের গ্যামেটকে
চেকার বোর্ডের ওপরে এবং চেকার বোর্ডের বাঁ পাশে একই রকমভাবে 4টে খোপ করে লিখলাম। উপরেরটা হচ্ছে পুং গ্যামেট, নিচেরটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এই 4 ধরনের গ্যামেটের মধ্যে আমরা এবার সংকরণ ঘটালে কি কি ধরনের জীব হবে, মানে কি কি ধরনের মটর গাছের গাছ হবে উৎপন্ন, সেটা আমরা দেখব। প্রথমেই দেখি ক্যাপিটাল ওয়াই এবং এই গ্যামেট এবং এই গ্যামেটের মধ্যে সংকরণ ঘটালে কি ঘটবে। ক্যাপিটাল যেহেতু দেখো এখানে দুটোতেই ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর রয়েছে, সেই জন্য এটা হলো। এরপরে হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবার এই দুটোর মধ্যে যদি আমি করি তখন হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর। আর এটা যদি মধ্যে করি তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। যেরকমভাবে করলাম সেরকমভাবে আবার এই গ্যামেটের সঙ্গে এটা করবো। যেমন ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর। এবার এটার ক্ষেত্রে করবো এই 4টে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই সরি এখানটায় স্মল ওয়াই হবে, এখানেও স্মল ওয়াই না এখানটায় ঠিকই ছিল, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর আর এটার ক্ষেত্রে হবে স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবার এটার সাথে করব 4টে, সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। এখানে একটু কাটাকুটি হয়ে গেছে, আমি খেয়াল করিনি। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর হবে। এবারে আমরা দেখব কোন জিনোটাইপের জন্য কি বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। আমরা জানি ক্যাপিটাল ওয়াই থাকলেই হলুদ হবে আর ক্যাপিটাল আর থাকলেই গোল হবে। তাহলে এখানে কি হবে, যেহেতু দুটোই সমান সেই জন্য এখানে হবে বিশুদ্ধ গোল ও হলুদ বীজ হবে 1। এবারে আমরা দেখব কি কি বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। এখানে হচ্ছে গোলাকার, আচ্ছা আগে হলুদ হবে আর গোলাকার। এখানেও ক্যাপিটাল ওয়াই আছে তাই জন্য হলুদ, ক্যাপিটাল আর আছে গোলাকার। এখানে ক্যাপিটাল ওয়াই মানে হলুদ, ক্যাপিটাল আর গোলাকার, হলুদ গোলাকার। কি বলছি, মানে ক্যাপিটাল ওয়াই থাকলেই হলুদ হবে, ক্যাপিটাল আর থাকলে গোলাকার হবে। সেটা বিশুদ্ধ না সংকর সেটা পরে আসবো, মানে কী কী বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে সেটা আগে দেখব। এখানেও ক্যাপিটাল ওয়াই মানে হলুদ, ক্যাপিটাল আর গোলাকার। এখানেও ক্যাপিটাল ওয়াই মানে হলুদ, এখানে স্মল আর, যেহেতু দুটো স্মল আর সেহেতু এখানে হয়ে যাবে কুঞ্চিত। এখানে হবে হলুদ, এখানে হবে গোলাকার, এখানে হবে হলুদ আবার কুঞ্চিত, এখানে হবে আবার হলুদ, এখানে হবে গোলাকার, এখানে হবে হলুদ
এখানে হবে গোলাকার, এখানে দুটোই স্মল y, সেই জন্য হবে সবুজ, ক্যাপিটাল আর মানে গোলাকার, এখানে দুটো ক্যাপিটাল y সবুজ আর কুঞ্চিত দুটোই স্মল আর। এবার এখানে আসি, হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত, সবুজ গোলাকার এবং সবুজ কুঞ্চিত। তাহলে এবার লিখি আমরা কী কী পেলাম। হলুদ ও গোলাকার কটা পেলাম দেখি। হলুদ গোলাকার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা হচ্ছে হলুদ গোলাকার। এবারে চলে যাব হলুদ কুঞ্চিত। কত লিখব, এবার সবুজ কালিতে করি। হলুদ কুঞ্চিত 1 2 3, তাহলে 3। আবার যাব সবুজ গোলাকার। এগুলো হয়ে গেছে এখানে আমাদের সবুজ গোলাকার, এই যে 1টা 2টো এখানে আমি মনে হয় লিখতে গণ্ডগোল করেছিলাম। ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল ওয়াই দিয়ে স্মল ওয়াই, এখানে স্মল ওয়াই হলো, ক্যাপিটাল আর স্মল আর। এখানে আমি লেখার সময় খেয়াল করিনি, স্মল আর লিখে ফেলেছিলাম, তাহলে এখানে হতো সবুজ এবং গোলাকার। আমি আবারও বলছি, লেখার সময় আমি একটু খেয়াল করিনি, এখানে ক্যাপিটাল আর স্মল আর, যেহেতু এখানে ক্যাপিটাল আর আছে, বারে বারে বলছি এখানে স্মল আর আছে, সেহেতু এখানে ক্যাপিটাল আর স্মল আর হবেই। আমি ভুলবশত এখানে লিখেছিলাম স্মল আর, তাহলে এখানে হবে সবুজ গোলাকার। তাহলে 1 2 3, তাহলে সবুজ গোলাকার 3টে। এবারে যাব সবুজ কুঞ্চিত, সেটা একটাই পড়ে রয়েছে, সেটা হচ্ছে এইটা, তাহলে এই 1। তাহলে এই যে আমি কি দেখতে হবে, আমরা আগের দিন করেছিলাম যে বাহ্যিক যে প্রকাশ হবে যে ভাবে, সেটাকে আমরা যে অনুপাতের মাধ্যমে, সেটাকে আমরা ফিনোটাইপ বলবো। তাহলে দ্বিসংকর জননের ক্ষেত্রে ফিনোটাইপ হবে 9:3:3:1। আর জিনোটাইপে চলে যাই, জিনোটাইপে হবে ক্যাপিটাল বাই। কী কী পেয়েছি সেটা লিখবো, হ্যাঁ পরপর, একই রকম লিখবো না, যেগুলো পেয়েছি সেগুলো লিখবো। ক্যাপিটাল বাই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বাই স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর
স্মল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর। ক্যাপিটাল ওয়াই, স্মল আর মানে হবে কটা পাচ্ছি এখানে, আমরা সেকার বোর্ডের মাধ্যমে দেখি, তাহলে এই যে একটা। তারপরে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর পাবো এখানে একটা, আমি একটা পেয়েছি তাই এখানে একটা লিখলাম। এবার ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এখানে একটা পাবো, আর হচ্ছে এখানে একটা পাবো, তাহলে 2 পেলাম। তারপরে হবে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর একটা খুঁজি আমরা, তাহলে হচ্ছে এই যে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, আর হচ্ছে আরেকটা হবে, সেটা হচ্ছে এইখানে হবে 2। এবার চলে যাবো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল স্মল আর, এক্ষেত্রে আমরা 4টে পাবো, দেখে নিই। 1, 2, 3 এবং 4, তাহলে 4টে পেয়েছি ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল স্মল আর। এবারে ক্যাপিটাল ওয়াই, দুটো স্মল আর আমরা একটুখানি দেখে নিই, সেটা হচ্ছে এখানে, এই যে এখানে হবে না, এটা হবে না, ক্যাপিটাল ওয়াই, দুটোই ক্যাপিটাল ওয়াই, তাহলে একটাই আছে, তাহলে একটা। এবারে চলে যাবো ক্যাপিটাল ওয়াই, স্মল আর, তাহলে দুটো স্মল আর, এই যে একটা, আর এই যে দুটো স্মল ওয়াই, দুটো ক্যাপিটাল আর, একটা স্মল ওয়াই, ক্যাপিটাল স্মল আর হচ্ছে দুটো, সেটা হচ্ছে এই দুটো স্মল ওয়াই, এই, তাহলে 2 আর স্মল ওয়াই একটা, তাহলে 1, তাহলে এইটা হবে জিনোটাইপ, যেটার অনুপাত যেটা হবে সেটা এইটা, দ্বিসংকর জননের অনুপাত হবে এটা 1:2, 2:2:2:4:1:2:1:1, যেটা এখানে সেটাই হচ্ছে অনুপাত, সেটা হবে জিনোটাইপ। তাহলে এর মাধ্যমে আমরা দেখতে পেলাম যে দ্বিসংকর জনন পরীক্ষায় যে বৈশিষ্ট্য পাওয়া গেছিলো, সেই বৈশিষ্ট্যগুলো কেবলমাত্র অপত্যজনিতে সঞ্চারিত হয়েছে সেটাই নয়, মানে অপত্যজনিতে সঞ্চারিত হয়েছে প্রত্যেকটা বৈশিষ্ট্য সেটা তো নয়ই, মানে সেটা তো হয়েছেই অবশ্যই, তার সঙ্গে তারা স্বাধীনভাবে সকল সমন্বয়, মানে কম্বিনেশনের মাধ্যমে মানে সব রকম কম্বিনেশনের মাধ্যমে তারা সঞ্চারিত হয়েছে, মানে প্রত্যেকটা বৈশিষ্ট্য আমাদের তোমার প্রথম অপত্য থেকে সেকেন্ড F2 জনুতে গেল, কিন্তু F2 জনুতে শুধু গেল তাই নয়, প্রত্যেকটা কম্বিনেশন যা হওয়ার কথা সেই প্রত্যেকটা সকল সম্ভাব্য সমন্বয়ে সঞ্চারিত হয়েছে। ঠিক আছে, এই সূত্রটা এখান থেকে মেন্ডেল একটি সূত্রে আসেন, সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র জেনেটিক্সের বা স্বাধীন সঞ্চয়ন সূত্র, যেটাকে আমরা বলি দ্বিসংকর জনন পরীক্ষায় বৈশিষ্ট্যগুলি যে কেবল অপত্যজনিত সঞ্চারিত হয় তা নয়, বৈশিষ্ট্যগুলি স্বাধীনভাবে সকল সমন্বয়েও সঞ্চারিত হয়, এটাকে বলা হয় মেন্ডেলের দ্বিসংকর জনন। এবং মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে আমরা যে স্বাধীন সঞ্চয়ন সূত্রটি পাই সেটি হলো এটি। এবার এই একই রকমভাবে গিনিপিগ নিয়ে দ্বিসংকর জনন পরীক্ষাটি করা হয়েছিল, দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে, মানে একটা হচ্ছে রং, একটা হচ্ছে তাদের লোমের যে ধরন আর কি,
সেটা একটা হচ্ছে বিশুদ্ধ কালো এবং কর্কশ। বিশুদ্ধ কালো হচ্ছে রং এবং লোমের যে ধরন সেটা হচ্ছে কর্কশ, আর বিশুদ্ধ সাদা বিপরীত বৈশিষ্ট্য রঙের, আর হচ্ছে মসৃণ সেটা হচ্ছে লোমের ধরন। এই দুটি বিপরীত বৈশিষ্ট্য নিয়ে উনি মানে এটা করা হয়েছিল আবার বিসংকোচজনক। একইভাবে যেরকমভাবে আমরা মটর গাছটা করলাম সেইভাবেই আমি বলবো তোমরা যেভাবে মটর গাছটা আমি দেখিয়েছি সেইভাবে গিনিপিগের এই বিসংকোচজননটি করো। যদি কিছু অসুবিধা হয় আমাকে জানাবে, এবং বইতে যেমনভাবে আছে তোমরা বুঝতেই পারবে কিভাবে আসবে, এবং যেখানে ফিনোটাইপ এবং জিনোটাইপ সেমভাবে মটর গাছের মতোই আসবে। এবার বলি মেন্ডেলে কিছু এই যে বংশগতি সম্বন্ধে যে বলেছেন তার ক্ষেত্রে কিছু একটা মানে সূত্রের বিচ্যুতি ঘটেছে, মানে কোনো ক্ষেত্রে মেলেনি। উনি যা বলেছেন সেটা মেলেনি, মানে জনিত্রী জনু থেকে যে বৈশিষ্ট্যগুলো আসছে সেই বৈশিষ্ট্যগুলো যখন প্রথম আপত্যজনুতে যাচ্ছে, প্রথম আপত্যজনুতে যখন প্রকাশ পাওয়ার কথা সেটা প্রকাশ পায়নি। সেই যে বিচ্যুতি যেটা ঘটেছে সেটাকে আমরা অসম্পূর্ণ প্রকটতা বলছি। সেটা আমরা বলি কীরমভাবে হয় দেখি। কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে প্রকট জিনের বহিঃপ্রকাশ ঘটলেও বিশেষ কিছু ক্ষেত্রে সেই মানে তার প্রকাশ পায় না, প্রকট যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ পায় না। এই ধরনের যে ঘটনা তাকে আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা। যে মানে এখানে বলেছে যে বিশুদ্ধ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জনিত্রী জীবের মধ্যে সংকরণ ঘটালে অপত্যজনিত জনিত্রী জীবের কোনো বৈশিষ্ট্যই প্রকাশিত হয় না, এবং না হয় কি হয় একটা একটা অদ্ভুত বা একটা অন্তর্বর্তী কিছু একটা বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে, এটাকে বলি আমরা অসম্পূর্ণ প্রকটতা। যেমন আমরা দেখতে পাই সন্ধ্যামালতী গাছের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। মেন্ডেলের সূত্রটি এই সন্ধ্যামালতীর ক্ষেত্রে এটি ব্যতিক্রম। কি হয়, একটা বিশুদ্ধ লাল সন্ধ্যামালতী গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা সন্ধ্যামালতী গাছের যখন সংকরায়ন ঘটানো হয়, এটা হচ্ছে পি জনু, এটা হচ্ছে F1 জনু। আচ্ছা, এটা হলো গ্যামেট। পি জনুতে যখন এই পি জনুতে বিশুদ্ধ লাল এবং বিশুদ্ধ সাদা সন্ধ্যামালতী গাছের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হয় তখন ক্যাপিটাল আর এবং স্মল ডাব্লু যেটা উৎপন্ন হয়। কিন্তু যেহেতু আমরা জানি যে ক্যাপিটাল আর যদি থাকে তাহলে সেটা লাল প্রকাশ হবে, প্রকট গুণ যেহেতু ক্যাপিটাল আর, সেহেতু এখানে শঙ্কর লাল হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয়ে যায় গোলাপি রং কিন্তু কোনো বৈশিষ্ট্যেরই প্রকাশ নয়। এখানে বিশুদ্ধ লাল প্রকাশ হয়, এখানে বিশুদ্ধ সাদা প্রকাশ হয়, কিন্তু এখানে হয়ে যাচ্ছে গোলাপি। আমরা যখন চেকার বোর্ডের মাধ্যমে দ্বিতীয় আপত্যজনুতে যাব তখন আমরা দেখব কি সেই এক সংকরজনের মতোই একটা বিশুদ্ধ লাল একটা বিশুদ্ধ সাদা, লিখে দিই বিশুদ্ধ লাল বিশুদ্ধ সাদা, আর এটা হচ্ছে গোলাপি, মানে 1:2:1 যেটা আমরা দেখেছিলাম, লাল গোলাপি আর সাদা। কিন্তু এখানে হওয়া উচিত ছিল শঙ্কর লাল এবং সাদা। সেই জন্য যেহেতু মেন্ডেলের এই সূত্রটি এক্ষেত্রে খাটে না, সেই জন্য এই পরীক্ষাটির ক্ষেত্রে এই ঘটনাকে বলছি আমরা অসম্পূর্ণ প্রকটতা। এরপরে আমরা মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় সেটা আমরা দেখব। প্রাণীর প্রাথমিক দশায় যে ভ্রূণ, যেটা প্রথমে তো ফার্টিলাইজেশনের পরে যে ভ্রূণ উৎপন্ন হয়, সেই ভ্রূণটা তো প্রথমেই একেবারেই ফার্স্ট থেকে যে সেটা ছেলে হবে না মেয়ে হবে, মানে পুরুষ হবে না স্ত্রী হবে, সেটা তো বোঝা যায় না। তো সেটা যে পদ্ধতিতে এক ভ্রূণ অবস্থা থেকে নয় পুরুষ নয় স্ত্রীর দিকে সেই প্রাণীটি পূর্ণাঙ্গ দশায় পরিণত হয়, পূর্ণাঙ্গতে পরিণত হয়, সেই পদ্ধতিকে বলা হয় লিঙ্গ নির্ধারণ বা সেক্স ডিটারমিনেশন পদ্ধতি। এবং সেই পদ্ধতি দেখার জন্য আমরা আগে জানব যে আমাদের মানে মানুষের দেহে কটি ক্রোমোজোম রয়েছে। মানুষের দেহে মোট 46টি বা 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি বা 23 জোড়া, যার মধ্যে 44টি
বা 22 জোড়া হলো অটোজোম, মানে দেহ ক্রোমোজোম। মানে কি, এই 44টি বা 22 জোড়া যে ক্রোমোজোম আছে আমাদের শরীরে, সেটা আমাদের দেহের বৈশিষ্ট্য প্রকাশ করে। আর বাকি 1 জোড়া মানে দুটি বা 1 জোড়া হলো সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। সেটি কীরকম হয়? 1 জোড়া তো আছে, কিন্তু একই ধরনের হয় না, 2 রকম হয়। স্ত্রী দেহে XX হোমোগ্যামেটিক, আর পুরুষ দেহে XY। হোমোগ্যামেট রয়েছে, হোমোজাইগাস অবস্থায় রয়েছে XX এবং XY, মানে এখানে এই একটা Y থাকে, এটা হেটেরোগ্যামেটিক থাকে পুরুষের ক্ষেত্রে। সেই জন্য তাহলে আমরা কীরকম পাই, যদি আমরা লিখি যে কীভাবে হবে, তাহলে মহিলার ক্ষেত্রে লিখব। তাহলে আমরা যেহেতু আমরা 2 রকম পাচ্ছি, স্ত্রী এবং পুরুষ, তাহলে দেখি। আগেই বলেছিলাম 44টি অটোজোম এবং 1 জোড়া মানে 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে মহিলার ক্ষেত্রে কী হতে হবে 44A প্লাস XX মানে 46। সেটাকে ভাঙলে আমরা কী করবো, মানে কীরকম গ্যামেট পাবো, কীরকম ডিম্বাণু পাবো। এখানে গ্যামেট তো ডিম্বাণু, তাই লিখে দিই, এটা হচ্ছে ডিম্বাণু। তো ডিম্বাণুর ক্ষেত্রে কী পাবো, একটা হচ্ছে 22A, একটা X, এখানে আসলে একটা X, আর এখান থেকে আবার 22 যাবে, আর এটা যাবে একটা X। তাহলে কীরকম গ্যামেট হলো, এটা হোমোগ্যামেট হলো, মানে হোমোগ্যামেটিক, একই ধরনের গ্যামেট মহিলার দেহে ডিম্বাণুতে থাকে। এবারে চলে যাব পুরুষ দেহে। এবারে আসি পুরুষ দেহে কি, সেই 44A এবং XY, এটা আমরা আগেই দেখেছি যে যৌন ক্রোমোজোমের ক্ষেত্রে এটা হোমোগ্যামেট নয়, হেটেরোগ্যামেট। এটা Y আসবে, 2n = 46, মানে 46টি ক্রোমোজোম থাকে। সেটা ভাঙলে আমরা কি করব, একটা মানে শুক্রাণুতে কি থাকবে, 22A প্লাস X এক ধরনের, আর এক ধরনের 22A প্লাস Y। 2 ধরনের গ্যামেট আমরা পুরুষ দেহে পাই, কিন্তু এক ধরনেরই গ্যামেট আমরা স্ত্রী দেহে পাই। এবারে মহিলা এবং পুরুষের মধ্যে যদি ক্রস হয়, তাহলে পিজনু হবে। এটা প্রথম আপত্যজনু মানে পিজনু। এবারে পিজনু থেকে প্রথম আপত্যজনুতে মানে অপত্যজনুতে কী উৎপন্ন হবে আমরা দেখি। তাহলে মহিলার এই ডিম্বাণুর সঙ্গে পুরুষের এই ডিম্বাণুর যদি মিলন হয়, তখন কি উৎপন্ন হবে দেখি। 44A, দেখো এখানে কিন্তু যৌন ক্রোমোজোম হচ্ছে X, পুরুষের এইটাতেও কিন্তু X, তাহলে উৎপন্ন হবে, দুটো X থাকলে আমরা জানি সেখানে উৎপন্ন হয় কন্যা। তাহলে আমাদের পুরুষের এই গ্যামেটের শুক্রাণুর সঙ্গে এই 2 ধরনের গ্যামেট মানে ডিম্বাণুর আমরা ক্রস করালে এটা পেলাম। এবারে আমরা তাহলে কি করি, এটার সঙ্গে করি, তাহলে কি হয় দেখি। এই ডিম্বাণুর সঙ্গে এই 2 ধরনের শুক্রাণু যদি মিলন হয়, তাহলে কি উৎপন্ন হবে দেখো, 22A মানে 44A, আর X দুটো X থাকলে কন্যা হয়। আবার এই শুক্রাণুর সঙ্গে যদি মিলন হয়, তাহলে কি হবে, 22A হবে 44A, আর এই X এই Y, তাহলে হচ্ছে XY যেই মূত্র হয়ে যাবে সেটা হচ্ছে পুত্র হবে। এই ডিম্বাণু হয়ে গেল আমাদের কাজ। এবার পরের ডিম্বাণু যদি নিই, তাহলে এই ডিম্বাণুর সঙ্গে এই শুক্রাণু X সম্পন্নযুক্ত যদি শুক্রাণুর মিলন হয়, তাহলে কি উৎপন্ন হবে, 44A প্লাস XX, যেহেতু দুটো X আছে তাহলে সেটা কি হবে, কন্যা। আর যেহেতু এই Y এর সঙ্গে X যখন যোগ হবে তখন সেটা হবে পুত্র। মানে শুক্রাণুর মধ্যে যে 2 ধরনের যে গ্যামেট মানে X এবং Y রয়েছে, জিন রয়েছে, সেটার Y এর জন্যই কিন্তু পুত্র হচ্ছে। সেই Y কিন্তু আমাদের মানবদেহের মধ্যে একমাত্র পুরুষ দেহে থাকে। সেই জন্য কেবলমাত্র পুত্র সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে দায়ী কিন্তু হচ্ছে একমাত্র
পিতা। কারণ মা মহিলা এবং মায়ের শরীরের মধ্যে একই ধরনের দুটো এক্স থাকে, মানে দুটো ক্রোমোজোম থাকে, যৌন ক্রোমোজোম একই ধরনের, হোমোগ্যামেট থাকে, গ্যামেটটা একই ধরনের হয়। সেই জন্য তাদের মধ্যে কোনো রকম আলাদা গ্যামেট উৎপন্ন হয় না। কিন্তু শুক্রাণুর মধ্যে, মানে পুরুষ দেহে যে গ্যামেট, সেখানে কিন্তু দুই ধরনের থাকে, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে এক্সের সঙ্গে এক্স যখন যোগ হয় তখন সবসময় কিন্তু কন্যা হচ্ছে। দেখো, এক্স এক্স কন্যা, এক্স এক্স কন্যা। কিন্তু যেই মাত্র পুরুষ দেহের যে শুক্রাণুর মধ্যে ওয়াই থাকবে, সেই মাত্র সেটা হয়ে যাবে পুত্র। তাহলে আমরা এই যে আমরা দেখলাম ক্রসটা বা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এটাকে আমরা বলি হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি বলা হয়। কারণ হচ্ছে ওয়াই যৌন ক্রোমোজোমটা হেটেরোগ্যামেট হয়ে যাচ্ছে। মানবদেহের পুরুষ দেহের এক্স ওয়াই যেহেতু দুই ধরনের গ্যামেট থাকে, সেই জন্য হেটেরোগ্যামেটিক, এটা কিন্তু হচ্ছে হোমোগ্যামেটিক। সেই জন্য এটাকে হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি বলা হয়। মানুষের যে যৌন লিঙ্গ নির্ধারণ পদ্ধতি যেটা আমরা বলছি, সেটাকে আমরা হেটেরোগ্যামেটিক পদ্ধতি বলা হয়। তাই জন্য এই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে প্রধানত প্রধানত বাবার, মানে পিতার সবসময় দায়ী থাকেন, উনিই একমাত্র দায়ী পুত্র সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে। কারণ মায়ের কাছ থেকে এক ধরনের গ্যামেট আসে, সেটা হচ্ছে এক্সের সঙ্গে যখনই এক্স হয় পিতার এক্সের যে গ্যামেটের সঙ্গে যখন মায়ের এক্সের যখন গ্যামেট মিলন হয়, তখন সেটা সবসময় হবে মেয়ে। কিন্তু যে মাত্র বাবার ওয়াই ক্রোমোজোমের সঙ্গে, মানে ওয়াই গ্যামেটের সঙ্গে এই এক্স গ্যামেট যখন মিলিত হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে পুত্র। তাই জন্য সহজেই বলা যায় যে ছেলে এবং মেয়ে সন্তান সৃষ্টিতে পিতা বাবারই ভূমিকা প্রধান। তাহলে আরেকটা কথা বলে দিই, তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রায় প্রত্যেকবার এই প্রশ্নটি আসে যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি তোমরা ভেঙে দেখাও, ক্রস অবস্থায় দেখো। তাহলে ভেঙে যদি দেখাতে বলে, তোমরা যদি জাস্ট এইভাবে দেখিয়ে দিয়ে যদি বলে দাও বা এক্স ওয়াই করে দেখিয়ে দাও, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। তখন এই 44-এ পুরোপুরি অটোজোমটাকে এবং সেক্স ক্রোমোজোমটাকে, পুরো যে দেহ ক্রোমোজোম, দেহের যে ক্রোমোজোম, ক্রোমোজোম নয়, দেহের ক্রোমোজোম 46টি, সেটাকে ভাঙতে হবে। 22A এক্স 22A এক্স এবং ওয়াই, এইটা ভেঙে তারপরে ক্রস দেখাতে হবে, তবেই কিন্তু ফুল মার্কস তোমরা পাবে। সেই জন্য খেয়াল রাখবে, যখনই যে প্রশ্নটা করবে যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা তোমরা ক্রসের মাধ্যমে বোঝাও বা ছকের মাধ্যমে বোঝাও, তাহলে কিন্তু পুরোটা ভেঙে দেখাবে অবশ্যই। আমাদের বংশগতি আমরা মেন্ডেলের দ্বিতীয় দ্বিসংকর জনন আমরা আজকে বুঝলাম, অসম্পূর্ণ প্রকটতা বুঝলাম, এবং লিঙ্গ নির্ধারণে কীভাবে বাবা সবসময় দায়ী হয় বা বাবার ভূমিকাই প্রধান, সেটা কীভাবে হয় সেটা আমরা বুঝলাম। এর পরের ভিডিওটি থাকবে কয়েকটি জিনগত রোগ, যে কয়েকটি রোগ আমাদের মানবদেহে হয়, সেটা দায়ী কিন্তু কিছু জিন, সেটা ক্ষেত্রে হবে, এবং তার মাধ্যমে আমরা এই বংশগতি এবং কয়েকটি যে সাধারণ জিনগত রোগ চ্যাপ্টারটি শেষ করে ফেলব।